ভালো আছেন? কেমনে ভালো থাকেন? তারেক রহমানের কুসংস্কারে আমি কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিলাম। সীমান্তের পাশে শুধু ফেন্সিডিলের বোতল। বললাম এখানে এমপি কে? বলল বিএনপির এমপি। বললাম সে এখানে ফেন্সিডিলের বোতল কেন? এমপি সাহেব কিছু বলে না, এমপি সাহেব ওপেন রুট করে দিয়েছে, যা ইচ্ছা তা আমরা খাইতে পারি। রাষ্ট্রকে গঠন করতে চেয়েছিলাম, কিন্তু ঝামেলা পাকায় দিচ্ছে তারেক রহমান। এমন ঝামেলা পাকাইছে, উনি পড়ছে হলো সালাউদ্দিনের খপ্পরে। আগের কালে কিছু অশিক্ষিত রাজা হইতো, তাকে যদি কেউ জিজ্ঞেস করতো, ডানে বামায় ডানে তাকিয়ে বলতো কি বলবো। এখন তারেক রহমানকে কিছু জিজ্ঞেস করলে ডানে তাকায় সালাউদ্দিনের দিকে কি বলবো, আরেকবার জিজ্ঞেস করে হলো বামে তাকায় কি বলবো। আমরা সরকার প্রধানকে বলবো, আপনার কোনো দিকে তাকানোর দরকার নাই, আপনি বিশ্বাস করতে শিখেন। সালাউদ্দিন আপনাকে বিড়ালের টুপি পরায় রাখছে, আপনি বাঘের বাচ্চা, আপনি বিশ্বাস করতে শিখেন। আপনার বাপ ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আপনার রক্ত তার সন্তান। আপনার মা ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আপনার শরীরে বেগম খালেদা জিয়ার রক্ত। অনেকেই আপনাকে উল্টাপাল্টা কথা বলে ভারতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা আপনাকে সাবধান করে দিচ্ছি, যদি ভারতের সাথে কোনো চুক্তি করেন, ভারতের সাথে দফারফা করেন, আমরা আপনাকে আসসালামু আলাইকুম জানাবো। তখন আপনাকে আমরা দেখবো না আপনি কার সন্তান। 17 বছর আপনি কোথায় লড়াই করেছেন, কি করেছেন, সেই জায়গাটা আমাদের দেখার দরকার নাই। আমাদের একটাই দেখার, ভারতের সাথে আমরা আজাদির ব্যক্তিত্ব জায়গা নিয়ে আছে কিনা, আজাদির জায়গা নিয়ে আছে কিনা, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম জায়গা আছে কিনা। নাই। সংসদে আমরা বলেছিলাম যে সীমান্ত হত্যা হয়। সীমান্ত হত্যাটা আপনারা জানেন যে ভারত আইসা বাংলাদেশের কৃষক যারা কাজ করে তাদেরকে গুলি করে চলে যায়। আমরা বলেছি এটা করা যাবে না। আমরা পার্লামেন্টে বিল উত্থাপন করার জন্য নিয়ে গেছি, আমরা পার্লামেন্টে নোটিশ দিয়েছি। তারেক রহমান সরকার বলে এটা নিয়ে কথা বলা যাবে না, কারণ তারেক রহমান সরকার ইলেকশনের আগে আওয়ামী লীগের বুঝু পাগলার মতন অনেক মুজিব শ্রেণীর বদমাইশকে হলে পাত্তা দিয়েছে, যাদের কারণে আজকে আমাদের উপরে তারা অস্ত্র ত্যাগ করার সাহস পেয়েছে। আমরা তারেক রহমানকে বলবো, হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান, সময় এখনো আছে। যদি হুঁশিয়ার না হন, জনতা পঙ্গপালে ঢাকা আপনার অফিসের দিকে যাবে, আপনারও শেখ হাসিনার মতন পালাইতে বাধ্য হবেন। বাংলাদেশের স্থায়ী ঠিকানা হবে না। বাংলাদেশে যারা প্রধানমন্ত্রী হয়েছে তারা সুটকেস নিয়ে ভালো মতন বাসায় যাইতে পারে নাই। যেগুলাই ক্ষমতায় গিয়েছে এগুলাই হলো ভারতের সাথে হাত মিলিয়েছে। আমরা আপনাকে বলবো, হুঁশিয়ার সাবধান, কান্দারি হুঁশিয়ার সাবধান, সাবধান হয়ে যান। আপনার জন্য আশা করি যে ইঙ্গিতে যথেষ্ট আপনি বুঝে নেবেন। আমাদের আরেকজন ব্যক্তি আছে ফখরুল ইসলাম, মির্জা ফখরুল ইসলাম, উনি বিএনপির মহাসচিব, উনি নাকি বাংলাদেশের সবচেয়ে ভদ্রলোক। তা আমি মির্জা ফখরুলের উদাহরণ দিই। একজন দুষ্ট লোক হলো মদের দোকান দিতে, মদের দোকানের জায়গায় সাইনবোর্ড লাগায় দিচ্ছে হালাল মদের দোকান। এমনি তো দুষ্ট, মদের ব্যবসা করে, অবৈধ ব্যবসা, তারপরে আবার স্টিকার লাগাইছে হালাল মদের দোকান। এখন এই মির্জা ফখরুল যদি ভালো হয়, যত জায়গায় লম্পট, অভদ্র, দুশ্চরিত্র, চাঁদাবাজ, খুনি, সন্ত্রাসী লোক ইলেকশন করেছিল, জনগণ দেখছে লোকটা ভালো না, তাকে ভোটে হলো পরাজয় করেছে, মির্জা ফখরুল লোকরা রাতের বেলা ডাকছে যে তুমি খারাপ হও, কিছু দরকার নাই, আমাকে রাতের বেলায় কিছু অংশ দিয়ে যাও, আমি তোমাকে কালকে অমুক জায়গায় পৌর প্রশাসক বসায় দিচ্ছি। একে একে পুরো বাংলাদেশের সকল উপজেলা উনি দখল দিল এবং জেলা প্রশাসকের সব অভদ্র লোকদের উনি বসিয়ে দিল। বিভিন্ন জায়গায় যারা সমাজের শীর্ষ সন্ত্রাসী তাদেরকে মেয়র পদে বসাইল। শুধু সেখানেই ক্ষান্ত হয় নাই, যেই লোকটা গত 17 বছর বলেছিল বাংলাদেশে গণতন্ত্র প্রয়োজন, সেই লোকটা নির্বাচনের জন্য অপেক্ষা না করে স্থানীয় জায়গায় যেখানে চেয়ারম্যান রয়েছে, চেয়ারম্যান অফিসে নিজের লম্পট অভদ্র লোকদের বসিয়ে দিল। তা আমরা মির্জা ফখরুলের এই দোকানের নাম দিয়েছি হালাল মদের দোকান। অর্থাৎ
যত দুশ্চরিত্র লোকের সকলের দিয়ে উনি একটা আড্ডা জমিয়েছে, ভদ্রতার মুখে আমরা উন্মোচন করে দেব। উনি তো রাষ্ট্রপতি তো দূরের কথা, আমি বলেছি বাংলাদেশের কোন মন্ত্রী হওয়ার যোগ্যতা ওনার নাই। যদি থাকতো তাহলে কি অসভ্য লোকের মতন এইভাবে বিভিন্ন জায়গায় কি লোক বসাইতে উনি? এটা কোন সভ্য মানুষের কাজ হইতে পারে না। আমরা আপনাকে বলবো ফখরুল ভাই, গদিতে বসার পরে কি হয়েছে আপনার? ঘুম টুম কম হয় নাকি অন্য কোনো সমস্যা হয়েছে? আমরা বলবো এখনো সময় আছে, হেদায়েতের পথে আছেন। যদি না আসতে পারেন, বাইতুল মুকাররমের যিনি খতিব আছে তার কাছে যান, উনি আপনার হেদায়েতের ঝাড়ফুঁক দিবে, হয়তো বা আপনার এইসব অশুভ জায়গা থেকে আপনি ফিরে আসবেন। আমরা সুন্দর একটি বাংলাদেশ পাবো। রাজপথে কুম্ভ মারামারি, টাকার কাটার কারণে দেখা গেছে 17 বছর বিএনপির যে লোকটা সবচেয়ে নির্যাতিত ছিল, সে প্রতিনিয়ত লাঠির উপরে খাইতেছে। তা আমরা হলে ইসরাক সাহেবকে বলবো, একটু রয়েছে রাজনীতি করেন। সাঁতার কাটতে চাইলে সুইমিং পুলে যান, রাজপথ সাঁতার কাটার জায়গা না। এবং আপনার বিরুদ্ধে কিন্তু আব্বাস বাহিনী লেগেছে। আমরা ঢাকাতে বিখ্যাত দুইটা গ্যাংয়ের কথা জানতাম, একটা হলো খোকা বাহিনী আর একটা হলো আব্বাস বাহিনী। খোকা বাহিনী আর আব্বাস বাহিনী সারা ঢাকায় এত মারামারি করতো, শুধু লাশ করতো। আল্লাহ জান্নাত নসিব করুন, খোকা সাহেব মারা গিয়েছেন, এখন একজন বেঁচে আছে আব্বাস বাহিনী। এই আব্বাস বাহিনী হলো খোকা সাহেবের খুবই কিউট একটা ছেলে, কিছু বুঝে না, এই ইসরাককে সারাদিন ডিস্টার্ব করে। কালকে রাত্রে হলো অনলাইন মিডিয়াতে আব্বাস বাহিনী ইসরাক সাহেবের প্যান্টটা খুলে দিয়েছে। তা আমরা বলবো, ইসরাক সাহেব, আপনার বাবার সারা জীবন শত্রু ছিল এই আব্বাস বাহিনী, এখন আপনার উপরে নতুন করে লেগেছে এই আব্বাস বাহিনীর লোকজন। আমরা বলবো আপনাদের এই দুষ্ট চরিত্রের বিভিন্ন পরিবারে যে মারামারি, এগুলো আমরা দেখতে চাই না। আগে শেখ হাসিনা আর জিয়া ফ্যামিলি এমন কামড়াকামড়ি করতো, সারাদিন লাশ পড়তো, একদিন একটা যুবদলের পড়লে আরেকদিন একটা যুবলীগের পড়তো। আমরা পড়েছি এক অসহ্য যন্ত্রণায়। একদিকে যদি নৌকা থেকে নামে হলো শেখ ফ্যামিলি, ওই নৌকা উঠা যায় হলো জিয়া ফ্যামিলি, জিয়া ফ্যামিলি নামলে হলো শেখ ফ্যামিলি উঠা যায়। আমি একজনকে খোঁজ নিলাম, মালয়েশিয়াতে একটা বিল্ডিং আছে, যে বিল্ডিং এ বাংলাদেশে যারা রাজনীতির ক্ষমতা থেকে চলে যায় ওরা হলো ওইখানে থাকে। তো এতদিন নাকি বিএনপির লোকজন ছিল, এখন ওই হোটেল গুলাতে হলো, ওই বাসাগুলাতে হলো আওয়ামী লীগের লোক উঠেছে। তো ওইখানে আমি খোঁজ নিলাম, একটা দারোয়ানও পরিবর্তন হয় নাই, বাসার একটা লোক পরিবর্তন হয় নাই, শুধু পরিবর্তন হয়েছে মানুষগুলো। যে মানুষগুলো বাংলাদেশের ক্ষমতায় ছিল, ওরা মালয়েশিয়াতে ওই হোটেলে গিয়ে এসেছে, ওই লোকগুলো এখানে এসে বাংলাদেশের গদিতে বসেছে। একই স্ট্রাকচারে তারা বাংলাদেশ চালাচ্ছে, যে স্ট্রাকচারের কোন পরিবর্তন হয় নাই। আমরা আশা করবো আগামী বাংলাদেশে নতুন স্ট্রাকচার আসবে, যে স্ট্রাকচারের মাধ্যমে আমরা যে সংস্কার চেয়েছিলাম, যে আমরা যে বিচার চেয়েছিলাম, 1400 লোকের বিচার বাস্তবায়ন করবে। রাজপথে দিনে দুপুরে তাদেরকে খুন করা হয়েছে, এবং আমরা বলেছিলাম বাংলাদেশে ব্যবসা থেকে শুরু করে সব জায়গার সংস্কার করতে হবে। এই সংস্কার আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আপনাদের কিশোরগঞ্জের আওয়ামী লীগদেরকে আমরা বলতে চাই, যদি কিশোরগঞ্জের আওয়ামী লীগ যদি দিল্লিতে না পালান এখান থেকে, অথবা থানায় আত্মসমর্পণ না করেন, আপনারা কিশোরগঞ্জে এখানে যত মানুষ একসাথে হয়েছেন, তারা এদের যারা একসাথে হয়েছেন, আওয়ামী প্রতিরোধ, আওয়ামী সন্ত্রাস বিরোধী প্রতিরোধ কমিটি গঠন করুন। পাড়ায় মহল্লায় তাদেরকে খুঁজে বের করুন। যারা রাতে রাদারে আপনার সন্তানের হাতে মাদক তুলে দিচ্ছে, আপনাদের উপরে নিপীড়ন চালাচ্ছে, তাদেরকে খুঁজে খুঁজে বের করে প্রশাসনের হাতে তুলে দিন। ওই ওসি যদি তাদেরকে ছেড়ে দিতে চায়, ওই ওসিকেও আপনারা হলো পিলারের সাথে বেঁধে রাখবেন। কাউকে আমাদের খেয়াল নাই। একটা কথা বলে শেষ করবো, সাজু সালাম বিরক্ত হচ্ছেন। আমাদের এখানে ওসি সাহেব নিচে 5 লাখ টাকা, বিএনপির নেতা নিচে 5 লাখ টাকা। আপনারা দেখেন রাস্তায় আওয়ামী লীগের লোক ঘোরাফেরা করে, তো ওই লোককে জিজ্ঞাসা করছে যে আপনি রাস্তায় কিভাবে ঘুরেফেরা করেন, আপনি তো কয়েকদিন আগে মানুষ খুন করেছেন। বলে যে আমি ওসিকে দিয়ে আসছি 5 লাখ টাকা, বিএনপির নেতাকে দিয়ে আসছি 5 লাখ টাকা, 10 লাখ টাকার বিনিময়ে রাস্তায় ঘোরাফেরা করি। বৃষ্টি আসতেছে, দোয়া করবেন। এই এলাকায় যে কৃষিকাজ দেওয়া হচ্ছে, সব বিএনপির লোকে পাচ্ছে, সাধারণ মানুষ পাচ্ছে। তারেক রহমানের যে কৃষিকাজ, এটা গরিবের কৃষিকাজ না, এটা হলো যে কবরে আছে তার জন্য কৃষিকাজ। এই কৃষিকাজ হলো বিএনপির নেতা কর্মীদের জন্য। আমরা তারেক রহমানের এই নীতিকে ধিক্কার জানাচ্ছি, এবং আমরা তোমার কাছে বলতেছি, আল্লাহর রাস্তায় আমার ট্যাক্সের টাকা নিয়ে
যে আবিদুর রহমান তোমার গাড়ির পিছনে প্রতিনিয়ত দৌড়ায়, অশিক্ষিত কর্মঠ একটা লোকের পিছনে কৃষিকাজ দিয়ে আমার লোকের পকেটের টাকা তাকে দেবেন না। আল্লাহর রাস্তা আপনার কাছে মাপ চাই। যদি কৃষিকাজ দিতেও হয়, আপনি হলো যেখানে সমাজের সবচেয়ে গরিব লোক তাকে দিতে হবে। উল্টা পাল্টা লোককে কৃষিকাজ দেওয়া যাবে না। আর সার্জি সালাম তো এমপি সাহেবের সুনাম করলেন, কিন্তু এমপি সাহেবের ভাই কি ভালো লোক? সে তো ভালো লোক না। তার নামে অনেক অভিযোগ শুনেছি। আশা করি এমপি সাহেব নিজে যেমন ভালো হইবেন, নিজের ফ্যামিলিকে হেদায়তের পথে রাখবেন। যদি নিজের ফ্যামিলিকে হেদায়তের পথে না রাখতে পারেন, 5 বছর পরে কিন্তু আপনার গতি ঠিক থাকবে না। সেই গতিতে কিশোরগঞ্জ পাশে তারাই বসে আগুন জ্বালায় দেবে। এজন্য বলে ক্ষমতার মধ্যে যেভাবে বসেছেন সোজা থাকবেন। আমরা আপনাদেরকে সোজা করতে চাই। আমরা আপনাদের শত্রু নই। অনেকবার রিকোয়েস্ট করেছেন আপনার বিরুদ্ধে বক্তব্য না দেওয়ার জন্য। আমরা কারো বিরুদ্ধে বক্তব্য দিতে চাই না। তবে কেউ যদি উল্টা পাল্টা করে, তাদের জন্য আমরা পৃথিবীর পাশের লাঠিও প্রস্তুত রাখতে চাই সেটা করার জন্য।